আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তোমরা যদি বলো তাহলে সেটা হলো ভার্ব। সেটা কি? ভার্ব। এবং আজকের ক্লাসটা ইন্টারেক্টিভ হবে। আজকে হচ্ছে গিয়ে এখানে অফলাইনেও স্টুডেন্টরা উপস্থিত আছে, তাই তোমাদের ক্লাসে হচ্ছে গিয়ে তোমরাও যদি কোনো কোয়েশ্চন থাকে তোমরা আমারে কোয়েশ্চনটা করবা, ঠিক আছে? এখন আসো আমরা প্রথমে ভার্ব মানে কি সেটা বোঝার চেষ্টা করি। ভার্ব মানে হচ্ছে কোনো কিছু হওয়া, কোনো কিছু করা কিংবা কোনো কিছু তাকাকে বোঝায়। কি কি বলছি? কয়টা জিনিস বলছি? কোনো জিনিস হওয়া, কোনো জিনিস তাকা কিংবা কোনো জিনিস করা। ভেরি গুড। তাহলে আমরা শুধু জানি যে কোনো কিছু করা, যেমন হচ্ছে কি আমরা ফুটবল খেললাম, এটা কোনো জিনিস করলাম, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি আমরা ভার্ব ধরি, কিন্তু এর বাহিরেও ভার্ব আছে। যেমন আমরা যদি বলি আমি একজন ডাক্তার, তাহলে আমি হই, বা আমি একজন স্টুডেন্ট বা আমি একজন টিচার, তাহলে আমি কি বলবো? আই এম এ টিচার, তাই না? তাহলে এখানে এম কি? এম একটা ভার্ব। এখানে এম ভার্ব দ্বারা কি কোনো কিছু করা বোঝাচ্ছে? করা বোঝাচ্ছে না। তাহলে এটা কি বোঝাচ্ছে? হওয়া বোঝায়। এখানে কি বোঝায়? হওয়া বোঝায়। তার মানে করা যেরকম একটা ভার্ব ইংরেজি গ্রামারে, হওয়াও একটা কি? ভার্ব। আবার আমি যদি বলি আই হ্যাভ এ পেন্সিল, এখানে কি কোনো কিছু হওয়া কিংবা কোনো কিছু করা বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে? টাকা বোঝাচ্ছে। ভেরি গুড। তাহলে কি বোঝাচ্ছে? টাকা বোঝাচ্ছে। তাহলে আমরা তিনটা সেন্টেন্স দেখলাম। একটা হলাম আই টিচ ইউ, আই টিচ ইউ। এখানে টিচ দ্বারা হচ্ছে গিয়ে করা বোঝাচ্ছে, আমি তোমাকে পড়াচ্ছি, এটা একটা কাজ করছি, তাই না? আর আমি যদি বলি আই এম এ টিচার, তাহলে এখানে এম দ্বারা কি বোঝায়? হওয়া বোঝায়, আমি একজন টিচার হই, এটা বোঝায়। আর আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, তাহলে কি বোঝায়? এই হ্যাভ দ্বারা থাকা বোঝায়, ঠিক আছে? তাহলে আমরা ভার্বের যদি বলি, ভার্ব দ্বারা মূলত কি কি বোঝায়? তিনটা জিনিস বোঝায়, কিছু হওয়া, কিছু তাকা কিংবা কিছু করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর বাহিরেও আমরা এখন হচ্ছে ভার্বের আরও কিছু ভাগ দেখব, কিভাবে বিভিন্ন প্রকারের ভার্ব হয়ে থাকে। তো প্রথম হচ্ছে গিয়ে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে গিয়ে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইটের বাংলা হলো গিয়ে সমাপিকা, আর নন ফাইনাইটের বাংলা হলো অসমাপিকা। এটা একটা হচ্ছে কি আমরা বাংলা বোঝাই। সমাপিকা মানে যেইটা দ্বারা হচ্ছে গিয়ে শেষ হয়, যেটা মানে যেই ভার্ব দ্বারা মানে কোনো কথা শেষ হয়ে যায়, বক্তব্য পূর্ণ হয়ে যায়, সেটাকে বলা হয় ফাইনাইট। আর যেইটা দ্বারা হচ্ছে কি নন ফাইনাইট, যেটা দ্বারা বক্তব্য পূর্ণ হয় না। তাহলে প্রথম জিনিস হচ্ছে কি আমরা শিখলাম ফাইনাইটে হচ্ছে কি বক্তব্য পূর্ণ হয় বা শেষ হয়, বক্তব্য পূর্ণ হয় বা শেষ হয়। আর দ্বিতীয় যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাট আমরা স্কিপ করি, সেটা হলো কি এইটা টেন্সের সাপেক্ষে চেঞ্জ হয়। কিসের সাপেক্ষে চেঞ্জ হয়? টেন্সের সাপেক্ষে এই ভার্বটা চেঞ্জ হয়। আবার এইটা চেঞ্জ হয় আমাদের সাবজেক্টের সাপেক্ষে, সাবজেক্টের নাম্বার বা সাবজেক্টের জেন্ডারের সাপেক্ষে, সাবজেক্টের নাম্বার এইগুলোর সাপেক্ষে কি হয়? চেঞ্জ হয়। তার মানে এটা টেন্স এবং সাবজেক্টের সাপেক্ষে চেঞ্জ হয়, সাবজেক্ট অথবা টেন্সের সাপেক্ষে চেঞ্জ হয়, ঠিক আছে? আর নন ফাইনাইট ভার্ব তাহলে কি হবে? এটার বিপরীত হবে, এটার বক্তব্য পূর্ণ করবে না। কি করবে না? বক্তব্য বাংলায় কি বলে? অসমাপিকা ক্রিয়া বলে, ঠিক আছে? বক্তব্য পূর্ণ করবে না, পূর্ণ হবে না। আর কি হবে? এটা চেঞ্জ হবে না। এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, বা যেরকম সাবজেক্ট চেঞ্জ হবে না বলতে আমরা কি বুঝাই? লেটস সে আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, একদম সহজ একটা উদাহরণ। এখন যদি বলি আমি তালহা, তখন কি ইট হবে না ইটস হবে? ইটস হবে, কারণ তালহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে সাবজেক্টের সাপেক্ষে কি হবে? হইল ভার্ব চেঞ্জ হইল। তার মানে ইট একটা কি? ইট একটা ফাইনাইট ভার্ব, তাই না? আচ্ছা, ইটস রাইস। আচ্ছা, এখন আমি যদি একটা নন ফাইনাইট ভার্ব বলি, নন ফাইনাইট ভার্বের মধ্যে আছে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। লেটস সে আমি বললাম ওয়াকিং। ওয়াকিং হলো একটা নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে কি এখানে মূলত জিরান্ড হিসাবে, জিরান্ড কি আমরা পড়বো আরো বিস্তারিত। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, অথবা আই লাভ ওয়াকিং, হোয়াট এভার যেটাই বলো। তো
এখন এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটাতে ওয়াকিং কি যদি আমি বলি আই লাভ ওয়াকিং, এটা যদি বলি তাহলে কি হবে? ওয়াকিংই থাকবে। আর আমি যদি বলি আই লাভড ওয়াকিং, তাহলেও কি থাকলো? ওয়াকিংই থাকলো। ওয়াকিংয়ের কোনো চেঞ্জ হইলো? আমি যদি বলি তালহা লাভ ওয়াকিং, লাভস ওয়াকিং, তাহলে এটা কি থাকলো? একই ওয়াকিংই থাকলো। তাহলে এটা সাবজেক্ট কিংবা টেন্সের সাপেক্ষে কি হয়ে নাই? চেঞ্জ হয়ে নাই। তাহলে আমরা কি শিখলাম? ফাইনাইট আর নন ফাইনাইট শিখলাম। এখন ফাইনাইট আর নন, আরও বিস্তারিত পড়ব ফাইনাইট নন ফাইনাইটের। এখন ফাইনাইটের ভিতরে কি আছে? দুইটা আছে, একটা হলো মেইন ভার্ব, এটার আরেকটা নাম হলো প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। আর এছাড়া আছে অক্সিলারি ভার্ব। এই দুইটা অংশ আমরা মূলত ভাগ করতে পারি, মেইন ভার্ব বা আরেকটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। যেমন মেইন ভার্ব কোনগুলা? যেই ভার্বটা প্রকাশ করার জন্য বা লেখার জন্য অন্য কোনো ভার্বের হেল্প লাগে না। কি লাগে না? হেল্প লাগে না, সে হচ্ছে মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব মানে কি? অক্সিলারি মানেই হচ্ছে আরেকটা নামই হলো গিয়ে ওর হেল্পিং ভার্ব। ওর আরেকটা নাম কি? হেল্পিং ভার্ব। ও মূলত আরেকজনকে হেল্প করে, কিন্তু ও নিজে নিজে হচ্ছে গিয়ে কখনো অর্থ প্রকাশ করতে পারে না। ঠিক আছে? মূলত ও সবসময় কি করে? আরেকজনকে হেল্প করে। আচ্ছা, এখন মেইন ভার্বের মধ্যে আবার তিনটা আছে। মেইন ভার্বের মধ্যে কি আছে? তিনটা, আরো তিন প্রকারের আছে। একটা হচ্ছে কি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। আরেকটা কি? লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আর লিঙ্কিং ভার্ব। এই তিনটাই হচ্ছে কি? তিনটাই মেইন ভার্ব। ভেরি গুড। আর অক্সিলারি ভার্বের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আমরা এগুলো বিস্তারিত একটা একটা করে সবগুলা পড়ব। আর নন ফাইনাইটের মধ্যে কি আছে? ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। তাহলে এতটুক পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো, আমরা খুব সহজভাবে একটু সামারাইজ করি। ভার্বকে দুই ভাগে আমরা প্রথমে ভাগ করছি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে গিয়ে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের মধ্যে দুইটা প্রকার আছে, একটা হলো প্রিন্সিপাল ভার্ব বা হচ্ছে গিয়ে মেইন ভার্ব, আর আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, মেইন ভার্বকে আবার আমরা তিন ভাগে ভাগ করছি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। আর অক্সিলারি ভার্বকে দুইটা ভাগে ভাগ করছি, প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আরো ডিপ ডাউনে যাই। তো প্রথমে হচ্ছে গিয়ে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আমরা কি শিখে আসছি? যেটা দ্বারা বক্তব্য শেষ হয়। প্রথম জিনিস হচ্ছে বক্তব্য শেষ হয়, আর যেটা সাবজেক্টের পার্সন, নাম্বার বা হচ্ছে টেন্সের সাপেক্ষে এটার পরিবর্তন ঘটে না। টেন্সের সাপেক্ষে কি ঘটে না? পরিবর্তন ঘটে না, এটাকে ফাইনাইট ভার্ব বলে। তো ফাইনাইট ভার্বের মধ্যে প্রথমে প্রিন্সিপাল ভার্ব নিয়ে কিছু আলোচনা করি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গিয়ে যখন অর্থ প্রকাশ করবে, অন্য কারো হেল্পের প্রয়োজন হয় না, অন্য কারো, সে একাই যথেষ্ট প্রকাশ করার জন্য। যেন আমরা যদি বলি উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, এখানে প্লে দেখো, প্লে কি? প্লে হচ্ছে গিয়া কি ভার্ব? মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। উই নিড সাম মানি, এখানে নিড কি? প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। ঠিক আছে, আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব ছাড়া কিন্তু সাধারণত সেন্টেন্স হয় না। সাধারণত সেন্টেন্স হচ্ছে গিয়ে কি করতে, কি লাগে? অবশ্যই একটা মেইন ভার্ব লাগে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা শিখবো যে প্রিন্সিপাল ভার্বের মধ্যে একটা আছে ট্রানজিটিভ ভার্ব আর আরেকটা হচ্ছে গিয়ে ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব মানে কি? ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে গিয়ে যেইটার অর্থ মানে পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? অবজেক্টের প্রয়োজন হয়। তাহলে আসেন এখন আমরা কিছু অবজেক্ট কি, সাবজেক্ট কি, ভার্ব কি একটু রিভাইজ করে আসি। যে কোনো একটা সেন্টেন্স আমি লিখলাম, তোমরা বলো, তোমরা যে কোনো একজন একটা ইংরেজি সেন্টেন্স বলো, বলো যাও। আচ্ছা, তুমি একটা বলো। আচ্ছা, উই প্লে ফুটবল একটা হচ্ছে গিয়ে সেন্টেন্স। আমরা যদি এটাই লিখি, উই প্লে ফুটবল। আচ্ছা, তোমরা একদম সাধারণভাবে দেখতেছো হচ্ছে গিয়ে উই হচ্ছে গিয়ে এখানে কি বলতে পারি? সাবজেক্ট বলতে পারি। বাট একটা কমপ্লেক্স বা যে কোনো একটা সেন্টেন্সে আমরা কিভাবে সাবজেক্ট বের করব? আচ্ছা, আমরা এখানে ভার্ব কি সেটা তো চিনতেছি। ভার্ব কোনটা বলো তো? প্লে, প্লে। তাহলে প্লে হচ্ছে এখানে হচ্ছে ভার্ব। তাহলে প্লেকে যদি আমরা হু দ্বারা, সাবজেক্টের বাংলা হলো কর্তা, সাবজেক্টের বাংলা কি? কর্তা। তাহলে আমরা যদি সাবজেক্টকে হু দ্বারা কোয়েশ্চন করি, কে এই কাজটা করছে? হু প্লে ফুটবল, রাইট? তাহলে হু দ্বারা যদি প্রশ্ন করি বা কে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে কে উত্তর কি আসবে? উই আসবে না? এখানে কে ফুটবল খেলছে? উই। তাহলে উই হলো সাবজেক্ট, উই কি? সাবজেক্ট।
আর প্লে কি ভার্ব, প্লে কি ভার্ব। আচ্ছা, তাহলে প্লেকে যদি আমরা প্রশ্ন করি কি খেলছে, হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করি, হোয়াট অথবা হোয়াটের অর্থ কি কি, আর হোম মানে হচ্ছে কাকে, হোম মানে কি কাকে। হোয়াট সাধারণত অবজেক্টের ক্ষেত্রে মানে কোনো একটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি, আর হোম ব্যবহার করি ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে। কাকে কি দ্বারা কোনো চেয়ার বোঝায় না কোনো মানুষকে বোঝায়, মানুষকে বোঝায়। আচ্ছা, তাহলে আমরা প্লেকে যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি তাহলে কি কি হবে বলো তো, আমরা কি খেলছি, ফুটবল, ভেরি গুড। তাহলে ফুটবল কি হবে অবজেক্ট, ফুটবল কি হবে অবজেক্ট। তাহলে কোনো ভার্বকে যদি আমরা হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করি আমরা কি হইলো এটা অবজেক্ট। বুঝতে পারছো? এখানে হোম কেন হবে না, কারণ হোম দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কাকে খেলি, এখানে কি কাউকে খেলা যায়? আচ্ছা, আমরা হোম দ্বারা একটা উদাহরণ দেখি। আমরা যদি বলি আই লাভ মাই স্টুডেন্টস, হু প্লেয়ার ফুটবল, হু দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট আসে, কি আসে, হু দ্বারা প্রশ্ন করলে কে আসে সাবজেক্ট। হু প্লে ফুটবল আসলে আমরা বলবো উই প্লে ফুটবল, তখন উই হবে কি সাবজেক্ট। আর আমরা কি খেলছি, হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা কি খেলছি এটা দ্বারা প্রশ্ন করলে কি আসবে অবজেক্ট। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে কি আসে অবজেক্ট আসে। আচ্ছা, এখন আই লাভ মাই স্টুডেন্টস, এখন আমি যদি লাভ এখানে কি ভার্ব, লাভ কি ভার্ব, এখানে ভার্বকে যদি হু দ্বারা প্রশ্ন করি, হু লাভ মাই স্টুডেন্টস, আমি হচ্ছে কি ভালোবাসি, আই কি হবে হু দ্বারা প্রশ্ন করছি, হু দ্বারা প্রশ্ন করলে কি আসে আই আসে, আর আই মানে হু দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট আসে, তাহলে আই হলো সাবজেক্ট, আই কি সাবজেক্ট। আচ্ছা, আমি যদি বলি হোম আই লাভ অথবা হোম, তাহলে কি বুঝায় আমি কাকে ভালোবাসি, ডাব্লিউ কোন জায়গায়, হ্যাঁ WHOM হোম, এটাই তো হু দ্বারা হোম। আচ্ছা, হু অর্থ বুঝায় কে, হু অর্থ বুঝায় কি কে, আর হোম অর্থ বুঝায় কাকে, হোম অর্থ কি বুঝায় কাকে বুঝায়। এখন বুঝতে পারছো? আচ্ছা, ভেরি গুড, কোয়েশ্চন করার জন্য থ্যাংক ইউ। এখন আসো, আমরা যদি বলি লাভ মাই স্টুডেন্টস, আচ্ছা আমি যদি বলি কাকে ভালোবাসি তাহলে হু বলবো না হোম বলবো, হোম, ভেরি গুড। তাহলে হোম আসলে আনসার কি আসে মাই স্টুডেন্টস আসে, কি আসে মাই স্টুডেন্টস। তাহলে মাই স্টুডেন্ট কি, মাই স্টুডেন্ট এখানে অবজেক্ট, মাই স্টুডেন্ট কি অবজেক্ট। বুঝতে পারছো? তাহলে যদি অবজেক্টে আমাদের কোনো ব্যক্তি থাকে বা মানুষরা থাকে তখন সেটাকে হোম দ্বারা প্রশ্ন করতে হয়, আর ফুটবল তো মানুষ না, এটা একটা কি বস্তু, সেজন্য আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করেছি, কি প্রশ্ন করছি। এখন বুঝতে পারছো? আচ্ছা, অবজেক্ট কিভাবে কোন প্রশ্ন দ্বারা ভার্বকে প্রশ্ন করলে কোনগুলা দ্বারা অবজেক্ট পাওয়া যায়, হোয়াট বা কি অথবা কাকে, কাকে মানে কি হোম, হোম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আসো আমরা ট্রানজিটিভ ভার্বে আমরা ফিরে যাই। তাহলে ট্রানজিটিভ ভার্বের শর্ত কি ছিল, এই অবজেক্ট থাকা লাগবে। অবজেক্ট যদি যেইটাকে অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট মাস্ট লাগে সেগুলাকে কি বলে ট্রানজিটিভ ভার্ব লাগে। তাহলে একটা আমরা সেন্টেন্স পড়ি, শি রোট এ, আমরা যদি বলি শুধু শি রোট তাহলে কি শেষ হয়ে যাবে, কি বুঝাবে, সে একটা প্রশ্ন থেকে যাবে সে কি লিখছে। শি রোট যদি বলি তাহলে প্রশ্ন থাকবে যে সে কি লিখছে, তখন আমাদের বলতে হবে এ লেটার অথবা এ পেপার অথবা বলতে হবে এ আর্টিকেল, তাই না, অথবা এ প্যারাগ্রাফ। শি রোট এ লেটার, তাহলে এইখানে রোট ভার্বটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি বলি দে প্লে, তাহলে দে প্লে এটার পরেও কি লাগে আর একটা অবজেক্ট লাগে, অবজেক্ট কি ফুটবল, দে প্লে ফুটবল। তাহলে প্লে কি একটা ট্রানজিটিভ ভার্ব। এখন বুঝতে পারছো ট্রানজিটিভ ভার্ব মানে কি? তাহলে এটার অপরেরটা কি হবে ইনট্রানজিটিভ ভার্ব, যেটাতে অবজেক্ট লিখা লাগে না। আসো আমরা ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে পড়ি। তো যে ইনট্রানজিটিভ ভার্ব মানে যেটাতে অবজেক্টের লিখার প্রয়োজন হয় না। যেমন আমি যদি বলি বার্ড ফ্লাইজ, বার্ড ফ্লাইজ পাখি উঠছে, এটার কি পরে কি আর অবজেক্টের প্রয়োজন আছে? তাহলে ফ্লাইজ কি হবে ইনট্রানজিটিভ ভার্ব হবে।
আচ্ছা, আমি যদি বলি মাদার লাভস, লাভস মানে হচ্ছে কি হাসে, মানে হাসা, তো মা হাসতেছেন, তো মা যে হাসতেছেন এটার পরে কি আর কোনো ভার্বের মানে অবজেক্টের প্রয়োজন হইতেছে? এটার পরে কি কোনো অবজেক্টের প্রয়োজন হইতেছে না, তাহলে লাভস হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। তারপরে আমি যদি বলি দ্য গার্ল সিংস, সিংস মানে হচ্ছে গান গাচ্ছে, মেয়েটা গান গাচ্ছে, তাহলে কি এটার কি আর প্রয়োজন আছে শেষে অবজেক্টের? তাহলে এটা কোন ধরনের ভার্ব হইল? ইনট্রানজিটিভ ভার্ব। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা কিছু ভার্ব শিখবো যেই ভার্বগুলো সাধারণত ইনট্রানজিটিভ, এগুলা অর্থাৎ এগুলার পরে অবজেক্টের লেখার আর প্রয়োজন পড়ে না। যেমন সিং, ফ্লাই। ফ্লাই আবার হচ্ছে যদি মানুষের ক্ষেত্রে যেই জিনিস নিজে উঠতে পারে না ওইটার ক্ষেত্রে যদি আমরা ফ্লাই ব্যবহার করি, যেরকম আমি যদি বলি আই ফ্লাইজ, তাহলে আমি একজন মানুষ কি আমি উঠতে পারবো? তাহলে এটার পরে আবার অবজেক্টের প্রয়োজন পড়বে। আই ফ্লাইজ এ কাইট হইতে পারে, আমি একটা গুড়ি উড়াইতেছি, তাই না? বা যদি বার্ড ফ্লাইজ বলি তখন আসলে আর এরপরে কি লাগবে না, কিছু অবজেক্ট লাগবে না। আচ্ছা, তারপরে কাম, গো, ডান্স, সুইম, রাইজ। তারপরে রাইজ মানে কি, সুইম মানে সাঁতার কাটা, রাইজ মানে হচ্ছে উঠা, যেমন ধরো দ্য সান রাইজ। আচ্ছা, দ্য সান রাইজেস হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্রাই, তারপরে হচ্ছে বার্ক, বার্ক মানে হচ্ছে কুকুর, কুকুর যে হচ্ছে গিয়ে বাউ বেউ করে বা গেউ গেউ করে, এটা হচ্ছে কি, এটাকে কি বলে, বার্ক বলে। আচ্ছা, লাভ মানে কি হাসা, অ্যারাইভ মানে কি আসা, বা অ্যারাইভ মানে কি আসা। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে লাইফ, লাইফ মানে বাচ্চা, তারপরে স্লিপ ঘুমানো, স্টপ, রেস্ট, ফিল, এগুলো তোমরা একটা সেন্টেন্স পড়লেই আস্তে আস্তে শিখে ফেলবা কোনটা হচ্ছে গিয়ে কোনটা শেষে আর অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা প্রিন্সিপাল ভার্বের মধ্যে লাস্ট প্রিন্সিপাল ভার্বটা পড়বো, লিঙ্কিং ভার্ব। কি লিঙ্কিং ভার্ব? লিঙ্কিং মানে তো বুঝতেছো, দুইটা জিনিসকে কি করবে, লিঙ্ক করবে, দুইটা জিনিসকে কি করবে, লিঙ্ক করবে। তো কার কার লিঙ্ক হয়? মূলত সাবজেক্ট আর সাবজেক্টের কমপ্লিমেন্টের লিঙ্ক হয়। এখন বলবো ভাইয়া কমপ্লিমেন্ট আবার কি? সাবজেক্ট শিখলাম, ভার্ব শিখলাম, অবজেক্ট শিখলাম, তাহলে কমপ্লিমেন্ট আবার কি জিনিস? আচ্ছা, আমরা একটা সেন্টেন্স লিখি, আমি যদি বলি হি ওয়াজ এ ডক্টর, অথবা আমি যদি বলি এটাই বলি হি ওয়াজ এ ডক্টর। এখন আমি যদি বলি সে হয় একজন ডাক্তার, বা সে ছিল, এখানে বোঝায় সে ছিল, ওয়াজ দ্বারা কি আগের একটা জিনিস পাস্ট ফর্ম বোঝায়, তাহলে সে ছিল একজন ডাক্তার। তাহলে আমি যদি সে, এই যে ওয়াজ ভার্বটা, এইটার সাথে এই হি ভার্ব সম্পর্কে কে ইনফরমেশন দিতেছে? হি ওয়াজ এ কি ডক্টর, এই যে এইটা কি কার সম্পর্কে ইনফরমেশন? সাবজেক্ট সম্পর্কে, হি সম্পর্কে ইনফরমেশন, সে কি হয় একজন ডাক্তার। এই যে যখন সাবজেক্টের সম্পর্কে আমরা কোনো অতিরিক্ত ইনফরমেশন লিখি, সেগুলাকেই সাধারণত কি বলে, সেগুলাকে কি বলে, কমপ্লিমেন্ট বলে, সেগুলাকে কি বলে, কমপ্লিমেন্ট। তখন এটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এরকম অবজেক্ট কমপ্লিমেন্টও আছে, আমরা যখন সেন্টেন্সের ক্লাস করব তখন শিখব। তাহলে আমরা মূলত কি জিনিস শিখলাম? কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দেয়। আমি যদি বলি দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজ স্মেলস সুইট, তাহলে মানে গোলাপের গন্ধটা কি খুব সুইট বা খুবই সুগন্ধময় একটা গন্ধ। তাহলে রোজের সাথে যে সুইট, এটার কানেকশন কে করছে, কোন ভার্বটা করছে? সুইট, স্মেলস ভার্বটা করছে, তাই না? তাহলে স্মেল হলো লিঙ্কিং ভার্ব। স্মেল কি লিঙ্কিং ভার্ব। এখন একটা আমরা ইম্পর্টেন্ট জিনিস রাইট ফর্ম অফ ভার্বের বা এটা কাজে লাগে, যে লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে, কি থাকে, একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে সুইট কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সুইট কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, হি ওয়াজ এ ডক্টর, এখানে ডক্টর সাধারণত এটা কি, এখানে একটা নাউন ফ্রেজ বুঝাইতেছে, এটা তারপরেও কি, এটা ওয়াজটা কি, ওয়াজ হচ্ছে গিয়ে যখন মেইন ভার্বের মতো কাজ করবে। ওয়াজ কি যখন মেইন ভার্বের মতো, এখানে কি আর ভার্ব আছে না, ওয়াজ তাহলে এখানে মেইন ভার্বের মতো কাজ করতেছে, তখন সেটা মূলত লিঙ্কিং ভার্বই হয়। ওয়াজ কোন ধরনের ভার্ব সেটা আমরা শিখি। ওয়াজ হচ্ছে গিয়ে বি ভার্বের মধ্যে পড়ে। কি কোন ধরনের ভার্ব? বি ভার্ব। বি ভার্বের মধ্যে কোন কোন ভার্ব পড়ে? এম, ইজ, আর, ওয়াজ আর ওয়ার। ঠিক আছে, এম আর ইজের পরিবর্তে এই দুইটার পাস্ট হইল গিয়া ওয়াজ, এই দুইটার পাস্ট কি ওয়াজ। আর ব্যবহার করা হয় সাধারণত প্লুরালের ক্ষেত্রে,
তো আর এর হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম কি? ওয়ার। আর এর পাস্ট ফর্ম কি? ওয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা কিছু লিঙ্কিং ভার্ব আমরা মনে রাখার চেষ্টা করি। সব বি ভার্ব যখন একা থাকে, বি ভার্ব যখন কি থাকে? একা থাকে, তখন সেটা সেই বি ভার্বটা কি হয়? লিঙ্কিং ভার্ব হয়। কি হয়? লিঙ্কিং ভার্ব হয়, এক নাম্বার। আর এছাড়াও আরো কিছু ওয়ার্ড আছে, যেরকম হচ্ছে ফিল, বিকাম, সিম। সিম মানে কি? সিম মানে হচ্ছে আমরা বলি যে তাকে দেখতে আজকে হচ্ছে গিয়ে মোটামুটি ফিটফাট লাগতেছে, হি সিমস ফিট, হি সিমস ফিট। এটা যে কারো দেখে লাগা বা এই জিনিসটা হচ্ছে গিয়ে মনে হওয়া, এটাকে বলে সিমস। কাউকে দেখে মনে হওয়াকে সিমস বলে। ঠিক আছে? অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে কি? আশা বা হচ্ছে গিয়ে আমি যা বলি যদি আগমন, এইটাকে বলে অ্যাপিয়ার। লুক, লুক মানে কি? দেখা। ঠিক আছে? বা দেখাও বোঝায় বা দেখে মনে হচ্ছে হি লুকস হেলদি, সে দেখতে কি হইতেছে? হেলদি লাগতেছে। আচ্ছা, টেস্ট। আচ্ছা, এই যে আমরা হি লুকস হেলদি, এরপরে হেলদি ওয়ার্ডটা কি বলতো? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে। কমপ্লিমেন্ট অবভিয়াসলি, এবং এখানে কমপ্লিমেন্ট সাবজেক্ট ভার্ব, এই ওয়ার্ডগুলো মূলত হচ্ছে গিয়ে সেন্টেন্সের এক একটা টুকরা। ঠিক আছে? সেন্টেন্সের এক একটা কি অংশ বা অবজেক্ট, এগুলো হচ্ছে সেন্টেন্সের অংশ। আর পার্টস অফ স্পিচ যখন আমরা বলবো, তখন মূলত 8 প্রকারের হবে: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো হচ্ছে গিয়ে কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন, এগুলো হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ। ঠিক আছে? আচ্ছা, তার এছাড়াও আছে স্মেল। আমরা একটু আগে বললাম না, দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজ স্মেলস বিউটিফুল, এরকম আমরা বলতে পারি। সাউন্ড, রিমেইন। সাউন্ড মানে হচ্ছে গিয়ে অনেকটা মনে হওয়া। ঠিক আছে? ইউ সাউন্ডস টায়ার্ড, তাই না? বা ইট সাউন্ডস গুড, ইট সাউন্ডস গুড মানে কি? এটা ঠিকঠাক আছে, তাই না? এটা ঠিকঠাক আছে। আচ্ছা, ওইটা আবার অ্যাডজেক্টিভ। ওই সাউন্ড স্লিপ অর্থ হচ্ছে কি বোঝায়? আই হ্যাভ এ সাউন্ড স্লিপ, ওই মানে হচ্ছে এটা ভালো ঘুম হয়েছে, ওইটা একটা অ্যাডজেক্টিভ। আর এখানে সাউন্ডটা হচ্ছে গিয়ে কি? ভার্ব অর্থে ব্যবহৃত, আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করছি। রিমেইন, তারপরে গ্র, টার্ন, স্টে, প্রুফ। ঠিক আছে? এই আমরা হচ্ছে গিয়ে এই ওয়ার্ডগুলো হচ্ছে লিঙ্কিং, এই ভার্বগুলো কি ভার্ব? লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। তাহলে আমরা এখন মেইন ভার্বের মোট 3টা প্রকার পড়ছি। এটা হলো গিয়ে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে গিয়ে যেগুলোর শেষে অবজেক্টের প্রয়োজন আছে। ইনট্রানজিটিভ ভার্ব, যেগুলোর পরে অবজেক্টের প্রয়োজন নাই। আর লিঙ্কিং ভার্ব, যেটা হচ্ছে গিয়ে সাবজেক্টের সাথে সাবজেক্টের একটা কমপ্লিমেন্ট যুক্ত করে, এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? এখন আসেন আমরা অক্সিলারি ভার্ব। মেইন ভার্বের পরে কি শিখবো? অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব কোনগুলা? যেগুলা হচ্ছে গিয়ে নিজে সাধারণত অর্থ প্রকাশ করে না, কিন্তু আরেকটা ভার্বকে প্রকাশ করার জন্য হেল্প করে, সেজন্য এগুলাকে হেল্পিং ভার্ব বলা হয়। যেরকম আমরা যখন টেন্স চেঞ্জ করি বা ভয়েস চেঞ্জ করি, টেন্স মানে কি? কাল হচ্ছে গিয়ে পাস্ট, ফিউচার, এগুলা চেঞ্জ যখন করি, তখন আমাদের অক্সিলারি ভার্ব লাগে, একটা এক্সট্রা হেল্পিং ভার্ব লাগে। বা আমরা যেমন আমি যদি বলি আই ইট রাইস, এটা হচ্ছে গিয়ে ইট হচ্ছে গিয়ে একটা মেইন ভার্ব দিয়ে প্রকাশ করে ফেললাম। কিন্তু আমি যখন হচ্ছে গিয়ে আমি এখন খাচ্ছি, মানে আমার খাওয়া চলমান আছে, এরকম বোঝানোর জন্য কি বলতে হবে? তখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিতে হবে। কন্টিনিউয়াসে নিতে হলে আমাদের কি লাগে? একটা বি ভার্ব লাগে। আই এম ইটিং রাইস। আচ্ছা, তাহলে এম, এই যে ভার্বটা নিয়ে আসলাম টেন্স পরিবর্তন করার জন্য, এই এম ভার্বটা হলো গিয়ে অক্সিলারি ভার্ব। বুঝতে পারছো? এই ক্ষেত্রে এম ভার্বটা কি? অক্সিলারি। এম তো বি ভার্ব, তাহলে বি ভার্ব যখন হচ্ছে একা বসে, তখন সেটাকে লিঙ্কিং ভার্ব হয়। আর বি ভার্ব যখন হচ্ছে কি হেল্প করার জন্য বসে, তখন তো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে অক্সিলারি ভার্বের মধ্যে 2 প্রকারের অক্সিলারি ভার্ব বলছিলাম। একটা সেগুলো কি? প্রথম হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো সাধারণত টেন্স চেঞ্জ করার জন্য বসে মোস্ট অফ দ্য কেস, অথবা ভয়েস চেঞ্জ করার জন্য বসে। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে 3 প্রকারের ভার্ব আছে। একটা হলো বি ভার্ব। বি ভার্বের মধ্যে কি কি পড়ে বলছিলাম? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে? এই 5টা। এছাড়া আছে ডু ভার্ব। কি ভার্ব? ডু ভার্ব। ডু ভার্ব টেন্স ছাড়াও এর মানে প্রশ্ন করার জন্য কিন্তু ডু ভার্ব অনেক ইউজ হয়। ডু এর মধ্যে কি কি আছে বলো তো? ডু, ডাজ, আর ডিড। ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, আর ডিড।
ডিড হচ্ছে গিয়ে পাস্ট বোঝানোর জন্য, আর হচ্ছে ডাজ বসায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, আর ডু তো সাধারণত প্রেজেন্ট ফর্মের জন্য বসায়। আচ্ছা, এছাড়াও আর কি আছে? হ্যাভ ভার্ব আছে। হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড আর হ্যাভিং। ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। আচ্ছা, এখন আসেন আমরা মডেল অক্সিলারি ভার্ব পড়ব। তো মডেল অক্সিলারি ভার্বের মধ্যে কি কি আছে বলো তো? ক্যান, কুড, মে, মাইট, আর কি? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, মের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, শেলের পাস্ট ফর্ম হচ্ছে শুড, উইল এবং উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, মাস্ট, নিড, ডিয়ার, ইউজড, ইউজ টু, তারপরে ইউজ টু, ওট টু। ঠিক আছে, যেগুলো আমরা যদি একটা প্রশ্ন করি যে ক্যান দিয়ে কি কি বুঝাইতে পারে, ক্যান দিয়ে, ক্যান ভার্বটা অনেক কিছুর জন্য বোঝাবো না, যে সম্ভাবতা, আমি পারি, আই ক্যান, তাহলে বা কোনো সম্ভাবতা বোঝানোর জন্য আমরা ক্যান ইউজ করে থাকি, পসিবিলিটি বোঝানোর জন্য ক্যান ইউজ করি। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই ক্যান, এইখানে কি অক্সিলারি ভার্ব, আর ডু হচ্ছে কি মেইন ভার্ব। তাহলে আমরা বলছিলাম না যে অক্সিলারি, অনেকগুলো অক্সিলারি ভার্ব, ডু কিন্তু আবার একটু আগে আমরা পড়ে আসছি কি প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে। কিন্তু এই শব্দগুলা অনেক সময় আমরা এম দেখছিলাম না কিছু সময়, আই এম এ ডক্টর, এখানে এম হচ্ছে কি মেইন ভার্ব, কারণ একা বসছে। আর যখন হচ্ছে গিয়ে দুইটা অক্সিলারি ভার্ব পাশাপাশি বসে, কোনো মেইন ভার্ব থাকে না, তখন একটা হয় অক্সিলারি ভার্ব আর একটা হয় কি মেইন ভার্ব। এখানে কেন হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে, ডুও পড়ে, তাহলে কেন আগেরটা হচ্ছে গিয়ে কি অক্সিলারি ভার্ব, আর পরেরটা ডু কি মেইন ভার্ব, ডু হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যদি হি ক্যান ডু দ্য ওয়ার্ক এটাকে যদি বলি পাস্ট ফর্মে নেওয়ার জন্য কি হবে বলো তো? হি কুড ডু দ্য ওয়ার্ক, হি কুড ডু দ্য ওয়ার্ক। এখানে কি চেঞ্জ হয়েছে বলো তো? কুড, ক্যান থেকে শুধু কুড চেঞ্জ হয়েছে, কারণ এইটা ফার্স্ট করার পরে ডু কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ কেন হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, কুডও একটা মডেল অক্সিলারি ভার্ব, এবং মডেল অক্সিলারি ভার্বের পর রাইট ফর্ম অফ ভার্বের একটা খুব বেসিক একটা রুল, যে মডেল অক্সিলারি ভার্বের পর সব সময় ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে এটার সাথে এস যুক্ত হবে না, এটা পাস্ট হবে না, কিছুই না, একদম বেস যে ফর্ম আছে সেটাই। সেজন্য এইখানেও ডু বসছে, এইখানেও ডু বসছে। বুঝাইতে পারছি? তাহলে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড এগুলো যখনই আসবে, এগুলার পরে কি হবে? ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বের এই জিনিসটা মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে মডেল অক্সিলারি ভার্বের পর সব সময় প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা অক্সিলারি ভার্বের দুইটা প্রকার শিখছি, একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, সেখানে বি ভার্ব আছে, ডু ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, আর আরেকটা শিখছি আমরা। আচ্ছা, আরও কিছু হ্যাভ ভার্ব দিয়ে কিছু আমরা এক্সাম্পল পড়ি। আমরা যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি কি হবে বলো তো? It's been raining since morning. It has been. ও বলছে ইটস বিন, এখানে এই যে ইটের পরে যদি শুধু এস বসাই, তাহলে সেটা দ্বারা অনেক সময় ইজও বসায়, বুঝায়, ওয়াজও বুঝায়, হেজও বুঝায়, তাই না? এস ওইটা আমাদের কনটেক্সট বুঝে, টেন্স বুঝে আমাদের বসাইতে হবে। ইটের পরে যে এস, আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসাইলাম, এটা দ্বারা কি বুঝাচ্ছে? আমরা ফুল ফর্মেই লিখব, ইট হ্যাজ বিন রেইনিং। It has been raining since morning. ঠিক আছে, এই যে দেখো হ্যাজটা কেন ইউজ করছি? হ্যাজটা হচ্ছে গিয়ে এই যে আমরা এটা কোন ধরনের টেন্স বলো তো? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হলো, আমরা হ্যাজ নিয়ে আসলাম। ঠিক আছে, বুঝতে পারছো এখন? আচ্ছা, আমরা যখন টেন্সের ক্লাস করব তখন হচ্ছে আমরা আরো বিস্তারিত সেগুলা শিখবো ইনশাআল্লাহ।
এখন আসো আমরা নন ফাইনাইট ভার্বে চলে যাই। নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি, আমরা অলরেডি ফাইনাইট ভার্বের মধ্যে সবগুলা শিখে ফেলছি। কি কি শিখছি? মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। মেইন ভার্বের মধ্যে তিনটা জিনিস শিখছি, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ আর লিঙ্কিং। আর অক্সিলারি ভার্বের মধ্যে শিখছি প্রাইমারি আর মডেল। ভেরি গুড। আসো এখন আমরা নন ফাইনাইট ভার্বের মধ্যে মানে যাই। এখন নন ফাইনাইট ভার্ব দ্বারা মূলত কি, আমরা ফাইনাইট ভার্ব বলছিলাম যেগুলো দ্বারা অর্থ পুরাপুরি প্রকাশ করে ফেলে, ঠিক আছে, যেই ভার্বগুলা দ্বারা। আর নন ফাইনাইট হলে যেগুলো দ্বারা কি হয় না, পুরাপুরি অর্থ প্রকাশ হয় না। আর আরেকটা জিনিস হলো টেন্সের সাপেক্ষে বা সাবজেক্টের সাপেক্ষে নন ফাইনাইট ভার্ব কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তো নন ফাইনাইট ভার্বের প্রথম যেই উদাহরণটা সেটা হলো গিয়ে ইনফিনিটিভ। সেটা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আসলে কি বোঝায়? ইনফিনিটিভ ওইটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে যেটা সমাপ্তি নাই। আর ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস কি? ভার্বের বেস ফর্ম, সেটা হলো গিয়ে ইনফিনিটি। যেমন হচ্ছে আমি যদি বলি টু প্লে, কি বলছি? টু প্লে। টু প্লে হচ্ছে কি একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ আসলে কোন জায়গায় কাজে লাগে? আমরা যখন খেতে, যেতে, করতে এরকম বুঝাই তখন আসলে কি হয়? ইনফিনিটিভ হয়। এবং কোনো একটা ইনফিনিটিভে যদি টু দেওয়া থাকে এবং রাইট ফর্ম অফ ভার্বে এরপরে হচ্ছে কি একটা গ্যাপ থাকে, তাহলে কি বসবে? বেস ফর্ম বসবে। সবসময় কি বসবে? বেস ফর্ম। আমরা রিভার্সে গিয়ে শিখলাম, যদি আমাদের প্রশ্ন করে টু দিয়ে দে এরপর একটা ভার্বের বেস ফর্ম, ভার্বের বা রাইট ফর্ম ভার্বের জন্য বলে, তাহলে কি হবে? বেস ফর্ম হবে। আমরা এর আগে শিখছি মডেলের পরে, মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এখন আমরা শিখলাম যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভের পরে, ইনফিনিটিভের টু এর পরে মূলত হচ্ছে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। টু আর ভার্বের বেস ফর্ম নেই, মানে কি হয়? ইনফিনিটিভ হয়। আচ্ছা, তো আমরা একটা ইনফিনিটিভ দিয়ে যদি বলি, ইনফিনিটিভ কি কি? টু প্লে, টু ওয়ার্ক, টু ডু। আমি যদি একটা এক্সাম্পল দিতে বলি যে টু ডু দ্য ম্যাথ, টু ডু দ্য ম্যাথ উই নিড টু কমপ্লিট দ্য ক্লাস। ঠিক আছে, আমাদের এই পুরা ক্লাসটা করতে হবে যদি এই একটা ম্যাথ করতে হয়, ঠিক আছে। টু ডু, তাহলে টু ডু দ্য এটা কি? এখানে একটা ইনফিনিটিভ, তাহলে করতে, পারতে বোঝাচ্ছে এখানে টু ডু দ্য ম্যাথ, ঠিক আছে। এখন বুঝতে পারছো ইনফিনিটিভের ব্যবহার কীরকম করে? তাহলে আমি যদি আরেকটা এক্সাম্পল তোমাদের, টু প্লে দ্বারা একটা উদাহরণ দাও তো। উই নিড টু প্লে। ভেরি গুড। তাহলে উই নিড টু প্লে, এই টু প্লেটা এখানে কি? অবজেক্টে চলে আসছে। আর আগে আমরা সাবজেক্টে ইউজ করছিলাম একটা ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ দেখলাম আমরা সাবজেক্টও ইউজ হয়, অবজেক্টেও ইউজ হয়। টু প্লেকে যদি আমি সাবজেক্টে নিয়ে আসি, এরকম একটা উদাহরণ দিতে পারবা? টু প্লে ফুটবল আই নিড পারমিশন, আই নিড পারমিশন। তাহলে এখানে টু প্লে কি কোথায় চলে আসছে? তাহলে সাবজেক্ট, একটা ইনফিনিটিভ, সাবজেক্ট টু প্লে ফুটবল, ঠিক আছে। তাহলে তো তাহলে টু প্লে ফুটবল তখন আবার অবজেক্টে চলে গেছে। তার মানে আমরা সাবজেক্টটা অবজেক্টে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবো। মেইন জিনিস মনে রাখতে হবে, টু এর পর যখন একটা টু ইউজ করবো, টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেটা ইনফিনিটিভ, রাইট ফর্ম অফ পে আসলে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ইনফিনিটিভের পরে, আচ্ছা কিছু ইনফিনিটিভ আছে যে ইনফিনিটিভের মানে ভার্বের আগে টু ইউজ করা হয় না, শুধু ভার্বটা ইউজ করা হয়। যেমন লেট, লেট, এখানে লেট মূলত ছিল টু লেট, লেটস প্লে ফুটবল। আমরা যখন বলি না, তখন আসলে এর পূর্বে ছিল একটা টু লেট, এইখানে টুটা উজ্জ্ব আছে, তাই না। আমরা আরেকটা উদাহরণ দেখি, প্লিজ হেল্প মি ডু দ্য ওয়ার্ক। এখানে একটা টু ছিল, টু ডু দ্য ওয়ার্ক, কিন্তু আমরা এখানে টুটা উজ্জ্ব রাখছি। এইরকম উজ্জ্ব রাখাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কি বলা হয়? বেয়ার ইনফিনিটিভ। কিছু কিছু জায়গায় টু উজ্জ্ব তাকে স্কিপ করে যাওয়া হয়, এগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। যেরকম এখানে আরেকটা এক্সাম্পল দিছে, আই উইল নট লেট ইউ গো, আই উইল নট লেট ইউ গো। এখানে মূলত আই উইল নট লেট ইউ টু গো, কি হবে? লেট ইউ টু গো হওয়ার কথা ছিল, এখানে আমরা শুধু লেট ইউ গো ব্যবহার করছি, টু ব্যবহার করি নাই, ঠিক আছে। হি ওয়াশড দ্য শিপ, হি
ওয়াচড দ্য শিপ সিঙ্ক। এখানে সিঙ্ক মানে কি, সে দেখতেছিল জাহাজটা ডুবে যাচ্ছে, জাহাজটা কি ডুবে যাচ্ছে। তাহলে লেখার কথা ছিল হি ওয়াচড দ্য শিপ টু সিঙ্ক। কি লেখার কথা ছিল? টু সিঙ্ক। আচ্ছা, তাহলে কখন এই বিয়ার ইনফিনিটিভ হয়? কখন বিয়ার ইনফিনিটিভ হয়? যখন সেন্টেন্সের মধ্যে কিছু কিছু ভার্ব থাকে, ওই ভার্বগুলো থাকলে তখন আমরা ইনফিনিটিভের ক্ষেত্রে টুটা স্কিপ করি। টু ডু তো সবসময় আমরা টু ডুই তো ইউজ করি ইনফিনিটিভের জন্য। তাহলে কখন আমরা এইখানে কেন আমরা হচ্ছে গিয়ে এই টুটা স্কিপ করলাম? কারণ এইখানে হেল্প কি আছে? ভার্ব আছে। এরকম কিছু ভার্ব আছে, মেক, লেট, হিয়ার, ওয়াচ, সি। এই যে এখানে আমরা শিপের পরে টু সিঙ্ক আমরা না লিখে শুধু সিঙ্ক লিখছি কেন? কারণ ওয়াচড, এই ওয়াচড ভার্বটার জন্য। তাহলে কিছু ভার্ব থাকলে তখন আমরা ইনফিনিটিভে টুটা স্কিপ করি। এই ভার্বগুলো হলো মেক, লেট, ওয়াচ, সি, অবজার্ভ, নোটিস, নিড টু, ডিয়ার নট। এগুলো হচ্ছে গিয়ে ইউজ করলে, যেরকম এখানে কি ছিল? আই উইল নট লেট ইউ গো। ঠিক আছে, লেট ইউ গো, এখানে লেট থাকার কারণে কোথায় এটাকে পাস করতে চাইতেছো নাকি? আই উইল নট শুধু এখানে উইলের সাথে কোনো সম্পর্ক না, এখানে সম্পর্কটা হচ্ছে লেটের সাথে। লেট থাকার কারণে গয়ের পূর্বে টুটা আমরা স্কিপ করছি। বুঝতে পারছো এখন? আচ্ছা, তাহলে আমরা ইনফিনিটিভের পরে নন ফাইনাইট ভার্বের আরেকটা পড়বো, প্রিন্সিপাল। কি? পার্টিসিপল। পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে গিয়ে একটা এমন একটা ভার্ব যেই ভার্বটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কি কাজ করে? অ্যাডজেক্টিভের ভার্ব, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমি যদি একটা উদাহরণ দেই তোমাদের সবচেয়ে হেল্প হবে। আই স এ ওয়াকিং ম্যান। আই স এ ওয়াকিং ম্যান, এখানে এটার মানে কি বোঝাচ্ছে? আমি একজন মানুষকে দেখছি যে হাঁটতেছিল, এরকম হাঁটতে থাকা একটা মানুষকে আমি দেখছি। এইখানে তাহলে ওয়াকিংটা কি? ওয়াকিংটা হলো পার্টিসিপল। এই ওয়াকিংটা মূলত ম্যান ভার্বকে মডিফাই করছে। এই মানুষটা কোন অবস্থায় আছে? এই ম্যান, এইটার হচ্ছে গিয়ে এই নাউনের অবস্থা বর্ণনা করে কে? অ্যাডজেক্টিভ। নাউনের অবস্থা বর্ণনা করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে ম্যানের এইখানে অবস্থা কে বর্ণনা করছে? ওয়াকিং। তাহলে ওয়াকিং কি হবে? অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তাহলে এটা কোন ধরনের কি হইল? এটা একটা পার্টিসিপল। এটা কি? পার্টিসিপল। আমরা এই আইএনজি যুক্ত ওয়ার্ডগুলা কখন পার্টিসিপল হয় আর কখন জিরান্ড হয়, এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায়। যখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা পার্টিসিপল, আর যখন সেটা নাউনের মতো কাজ করে তখন সেটাকে জিরান্ড বলে। ঠিক আছে, আমরা শিখবো আইএনজি যুক্ত। এখন আসে এ বার্কিং ডগ সেলডম বাইটস। এটার মানে কি জানো? সেলডম মানে কদাচিৎ। সেলডম মানে কি? কদাচিৎ। কদাচিৎ মানে বুঝো? কদাচিৎ মানে মাঝে মধ্যে, হঠাৎ হঠাৎ। মানে হচ্ছে একটা গেউ গেউ করে কুকুর, এরকম একটা কুকুর খুব মানে হঠাৎ একটা মানে কদাচিৎ কামড় দিতে পারে। বাইট মানে কি? কামড় দেওয়া। খুব মানে এটা গেউ গেউ করতেছে মানেই যে কামড় দিয়ে দে? কামড় তো দেয় না, হঠাৎ হঠাৎ কামড় দিতে পারে। সেজন্য বলছে এ বার্কিং ডগ সেলডম বাইটস। সেলডম মানে, সেলডম ওয়ার্ডটা হচ্ছে গিয়ে সেমি নেগেটিভ ওয়ার্ড। কোন ধরনের ওয়ার্ড? সেমি নেগেটিভ ওয়ার্ড। আমরা যখন হচ্ছে গিয়ে এই চেঞ্জিং সেন্টেন্স পড়বো তখন এরকম কিছু ওয়ার্ড শিখবো, যে সেলডম, হার্ডলি, তারপরে হচ্ছে গিয়ে এই ধরনের ওয়ার্ডগুলো সেমি নেগেটিভ, মাঝে মধ্যে, খুবই কম, কদাচিৎ, এরকম বোঝায়। সেজন্য এগুলোকে সেমি নেগেটিভ ওয়ার্ড বলা হয়। মানে হচ্ছে গিয়ে কামড় দেয় না বললেই চলে, এরকম একটা জিনিস বুঝাইতেছে। তো এই যে বার্কিং ডগ, এই ডগ নাউনকে কে মডিফাই করছে? বার্কিং মডিফাই করছে। তাহলে বার্কিং কি হইল? বার্কিং অক্সিলারি না, বার্কিং হচ্ছে কি? পার্টিসিপল। বার্কিং হচ্ছে কি? পার্টিসিপল। বার্কিং এটা অ্যাডজেক্টিভ এবং এইখানে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। বা এই পার্টিসিপলগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। কোন ধরনের পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো গিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া। ভার্বের সাথে কি? আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিন্তু জিরান্ড তৈরি হয়, সেজন্য মানুষের প্যাচ লাগে। কিন্তু
ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে কিসের কাজ করতেছে? অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তখন সেটাকে আমরা পার্টিসিপল বলবো। এখন আমি এই যে এইখানে তো মূলত হচ্ছে গিয়ে একটা সাবজেক্টে মডিফাই করতেছে, আমরা আসলে এইটা হচ্ছে গিয়ে এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। কিছু কিছু ক্ষেত্রে এই পার্টিসিপলটা অ্যাডভার্বেরও কাজ করে। কিসের কাজ করে? অ্যাডভার্বের। যেরকম আমি যদি বলি শি স্ল্যাপড ক্রাইং, শি স্ল্যাপড ক্রাইং, সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে কি করছে? ঘুমায়, খেতে খেতে ঘুমায় পড়ে না তীব্র দুঃখে, তখন হচ্ছে কি হয়? আচ্ছা, তাহলে এই যে এই ক্রাইং, স্লিপড মানে কি? স্লিপ তো একটা ভার্ব না? স্লিপড কি ভার্ব? তাহলে ভার্বকে কে মডিফাই করছে? এই যে ভার্বের অবস্থাকে বর্ণনা করতেছে, ক্রাইং বর্ণনা করতেছে। তাহলে ক্রাইং কি? অ্যাডভার্ব। ভার্বকে কে মডিফাই করে? ক্রাইং তাহলে ক্রাইং কি? অ্যাডভার্ব। তাহলে এটা কি মাঝে মধ্যে কিসের কাজ করলো? অ্যাডভার্বেরও কাজ করলো। আচ্ছা, আরেকটা ওয়ার্ড পড়ি, দে ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। দে ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। ওয়েন্ট অ্যাওয়ে মানে ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে ওয়েন্ট অ্যাওয়ে মানে সে তারা চলে গেছে। তারা কি করছে? চলে গেছে, হাসতে হাসতে চলে গেছে। কিরকম চলে গেছে? হাসতে হাসতে চলে গেছে। দে ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। তাহলে এই যে লাফিংটা হাসতে, এই যে চলে যাওয়াকে মডিফাই করছে না, হাসতে হাসতে চলে গেছে। কিভাবে চলে গেছে? হাসতে হাসতে। এর আগে একজন কি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, ঠিক আছে? তখন ক্রাইংটা কি ছিল? অ্যাডভার্ব ছিল। আর এখন লাফিংটা কি? অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করতেছে, চলে যাওয়াকে মডিফাই করতেছে। তুমি বুঝতেছো? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখব এই সবগুলাই আইএনজি যুক্ত হয়েছে, এই সবগুলো হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল। কোন ধরনের পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমরা দেখব পাস্ট পার্টিসিপল। কিন্তু পাস্ট পার্টিসিপল হলে কিসের কাজ করতেছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এ কিল্ড স্নেক ক্যান নট কজ এনি হার্ম। একটা এই যে কিল্ড মানে মূলত এখানে কি বুঝাইতেছে? নিহত। কি বুঝাইতেছে? নিহত, মৃত। একটা মৃত সাপ আমাদের কি করতে পারে না? কোনো ক্ষতি করতে পারে না। একটা মৃত সাপ আমাদের ক্ষতি করতে পারে না। তাহলে এই যে কিল্ড, এইটা কি স্নেকের? স্নেক একটা নাউন, এই নাউনকে হেল্প মানে অ্যাডজেক্টিভ, স্নেকের অ্যাডজেক্টিভ, এই নাউনকে মডিফাই করতেছে কিল্ড। মানে কোন ধরনের স্নেক? স্নেকের অবস্থা বর্ণনা করতেছে। তাহলে এই কিলটা কি? পার্টিসিপল। এটা কোন ধরনের পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। কোন ধরনের পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হয় তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। আর পাস্ট পার্টিসিপল কি রকম হয়? ভার্বের পাস্ট ফর্মটা, ভার্বের পাস্ট ফর্মটা। আচ্ছা, ভার্বের কয়টা ফর্ম বলো তো? ভার্বের তিনটা ফর্ম। কি কি? পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো একটাকে বলা হয় প্রেজেন্ট। যেরকম আমরা যদি বলতে পারি গো, গো হচ্ছে গিয়ে কি? প্রেজেন্ট। আর ওয়েন্ট হচ্ছে কি? পাস্ট। এটাকে বলা হয় পাস্ট সিম্পল। কি? পাস্ট সিম্পল। ঠিক আছে, কারণ অনেকে পাস্ট আর পাস্ট হচ্ছে গিয়ে এটা কি করে ফেলে? গুলায় ফেলে। আর গন হলো গিয়ে কি? পাস্ট পারফেক্ট। গন কি? পাস্ট পারফেক্ট। তাহলে ভার্বের তিনটা ফর্ম, পাস্ট, পারফেক্ট। এটা ভার্বের ক্লাসের মধ্যেই। একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট হচ্ছে গিয়ে গো, পাস্ট সিম্পল হলো গিয়ে ওয়েন্ট আর গন। আচ্ছা, আমি যদি বলি এইখানে একটা ওয়ার্ড আছে, এরপরেরটাতে দেখে, তাহলে কিল্ড কি? কিল্ড হলো গিয়ে পাস্ট পার্টিসিপল। সরি 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 পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে গিয়ে পাস্ট সিম্পল, আর একটা হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এ লস্ট অপরচুনিটি মানে কি? একটা হারানো সুযোগ আর ফিরে আসবে না। একটা হারানো সুযোগ আর ফিরে আসবে না। তাহলে এখানে লসটা অপরচুনিটিকে কি করতেছে? মডিফাই করতেছে। কোন ধরনের সুযোগ? হারানো সুযোগ। তাহলে লসটা কি? পার্টিসিপল। কোন ধরনের পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আচ্ছা, লসটা কোথায় থেকে আসছে? লোজ থেকে। লোজ মানে হারানো, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম। এরপরে লস্ট হচ্ছে গিয়ে পাস্ট সিম্পল, লস্ট আবার পাস্ট পার্টিসিপল। লস্ট কি? পাস্ট পার্টিসিপল। তাহলে এ লস্ট, এই পাস্ট পার্টিসিপলটাই মূলত এখানে আমরা ইউজ করতেছি। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। হ্যাভিং ওয়ার্ক হার্ড, এই যে দুইটা এক্সাম্পল পড়লাম, এগুলো হলো গিয়ে
পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আর এখন যেই দুইটা এক্সাম্পল পড়ে এগুলো হলো গিয়ে পারফেক্ট পার্টিসিপল। কোন ধরনের পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্সের সবসময় কি লাগে? হ্যাভ লাগে। পারফেক্ট টেন্সে কি লাগে? হ্যাভ লাগে। তাহলে পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে গিয়ে ভার্বের হ্যাভিং প্লাস হ্যাভ যেখানেই আসবে। একটা রুল মনে রাখো, রাইট ফর্ম অফ ভার্বে এটা খুবই কাজে লাগে। হ্যাভ যেখানে আসবে সেখানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। ভার্বের কি ব্যবহার করতে হবে? পাস্ট পার্টিসিপল। হ্যাভিং এর পরে তাহলে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলকে আমরা B3 লিখতে পারি। প্রেজেন্ট মানে হচ্ছে গিয়ে B1 সংক্ষেপে, পাস্ট সিম্পল মানে B2, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে গিয়ে B3। ঠিক আছে, তাহলে হ্যাভিং এর পরে কি হবে? পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এরকম একটা আমরা লিখি, হ্যাভিং ওয়ার্কড হার্ড হি ফেল টায়ার্ড। মানে কি? মানে হচ্ছে অনেক কাজ সে করে ফেলছে, আগেই করে ফেলছে। করার পরে কি হয়েছিল? সে আগের ঘটনা যখন বর্ণনা করি, আগের দুইটা ঘটনা বর্ণনা করি, তখন আমরা এইটা ব্যবহার করি। হ্যাভিং ওয়ার্কড হার্ড, অনেক কাজ করে সে কি হয়ে গেছিল? টায়ার্ড হয়ে গেছিল। মনে করে আমি গত সপ্তাহের কথা বলতেছি, অনেক কাজ করে সে কি হয়েছিল? টায়ার্ড হয়ে গেছিল। হ্যাভিং ওয়ার্কড হার্ড হি ফেল টায়ার্ড। ঠিক আছে, আরেকটা আমরা পড়ি, হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক, আমার কাজ শেষ করে আই ওয়েন্ট হোম, আমার কাজ শেষ করে আমি বাড়িতে গিয়েছিলাম। এই যে হ্যাভিং ফিনিশড, এটা দ্বারা কি বুঝাইতেছে? এটা হচ্ছে গিয়ে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আমরা পার্টিসিপল সম্পর্কে 3 ধরনের পার্টিসিপল আজকে শিখলাম, এবং পার্টিসিপল মূলত কিসের কাজ করে বলো তো? মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, আচ্ছা, আমরা লাস্ট টপিক আজকের, সেটা হলো জিরান্ড। জিরান্ড দেখতে অনেকটা প্রেজেন্ট পার্টিসিপলের মতো। প্রেজেন্ট পার্টিসিপলে কি হয়েছিল? ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করছিলাম, কিন্তু যখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছিল, কিসের মতো? অ্যাডজেক্টিভ, তখন সেটাকে আমি বলছিলাম পার্টিসিপল। ঠিক আছে, আর এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করবে, কিসের মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে, তখন সেটাকে বলবো আমি জিরান্ড। ঠিক আছে, তাহলে আসো আমরা পড়ি যে এটা কি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং নাউনের মতো কাজ করবে, তখন সেটাকে আমি জিরান্ড বলবো। আমি একটা এক্সাম্পল পড়ছিলাম যে আই স এ ওয়াকিং ম্যান, আমি একজন হাঁটতে থাকা ব্যক্তিকে দেখছিলাম, তাই না? তো এখানে একজন ব্যক্তিকে মডিফাই করছে, সে কোন অবস্থায় আছে, সেজন্য সেটা অ্যাডজেক্টিভ ছিল। কিন্তু আমি যদি বলি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তখন এই যে দেখো ওয়াকিংটা এখানে কি হিসেবে ইউজ হয়েছে? এটা নাউন বুঝায়, সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। সাবজেক্টে কে থাকে? নাউন থাকে। সাবজেক্টে কে থাকে? নাউন বা প্রোনাউন থাকে। তাহলে এখানে ওয়াকিংটা কিসের মতো? নাউনের মতো কাজ করতেছে, এটা সাবজেক্টের সরাসরি ব্যবহার হয়েছে। তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং কি? জিরান্ড। এটা নাউনের মতো কাজ করতেছে, তাহলে এটা কি? জিরান্ড। আচ্ছা, তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল পড়ি, যেমন রিডিং ইজ এ গুড হ্যাবিট। এখানে রিডিং সরাসরি কিসের মতো কাজ করতেছে? সাবজেক্টে ইউজ হইতেছে, এবং রিডিং কি? জিরান্ড। রিডিং কি? জিরান্ড। আচ্ছা, শুধু কি সাবজেক্টে ইউজ হয়? যেমন স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ, এটা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে স্লিপিং কি? স্লিপিং এখানে কি? নাউনের মতো কাজ করতেছে না? স্লিপিং একটা কাজের নাম বুঝাইতেছে, একটা কাজের নাম বুঝাইতেছে। রিডিং একটা কাজের নাম বুঝাইতেছে, একটা কাজের, এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা, সেজন্য এটা কি? এটাকে বলবো আমরা জিরান্ড। ঠিক আছে, আচ্ছা, এটা কখন মাঝে মধ্যে আমরা হচ্ছে গিয়ে অবজেক্টেও ইউজ করতে পারি। সবসময় যে সাবজেক্টে, নাউন যেরকম সাবজেক্টে ইউজ হয়, অবজেক্টেও ইউজ হয়। তাহলে কি? আই লাভ ওয়াকিং, এখানে ওয়াকিং অবজেক্টে ইউজ হয়েছে, বাট স্টিল এটা কি? জিরান্ড। এটা কি? জিরান্ড। এটা কি কাউকে মডিফাই করতেছে? কোনো নাউনকে মডিফাই করতেছে না, তাহলে এটা জিরান্ড। মডিফাই করলে কি হইতো? পার্টিসিপল হয়ে যেত, আচ্ছা, হি এনজয়েড স্লিপিং ইন দ্য ওপেন এয়ার, মানে হচ্ছে গিয়ে খোলা বাতাসের মধ্যে সে ঘুমানোটাকে এনজয় করছিল। খোলা বাতাসের মধ্যে ঘুমানোকে সে কি করছিল? এনজয় করছিল। তাহলে এই যে স্লিপিং, এখানেও অবজেক্টে ব্যবহার হয়েছে, কিন্তু এখানে কি কাউকে মডিফাই করতেছে?
সরাসরি এই শব্দটাই হচ্ছে অবজেক্ট, সেজন্য এটা কি জিরান্ড, এটা কি জিরান্ড। তাহলে জিরান্ড ক্লিয়ার হইছে? পার্টিসিপল আর জিরান্ডের, প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজ কেউ মডিফাই করলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে যদি আমরা টোটাল সামারিটা করি তাহলে কি হবে বলো তো? আজকে আমরা কি কি শিখছি টোটাল? আজকে আমরা শিখছি বার্ব কি, বার্বের হচ্ছে গিয়ে প্রকারভেদ, দুইটা ফাইনাইট নন ফাইনাইট। ফাইনাইটের মধ্যে আমরা হচ্ছে গিয়ে আমরা পড়ছিলাম কি মেইন বার্ব আর অক্সিলারি বার্ব। মেইন বার্বের মধ্যে আবার তিনটা পড়ছিলাম, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর লিঙ্কিং বার্ব, আর অক্সিলারির মধ্যে দুইটা পড়ছিলাম, একটা হচ্ছে গিয়ে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। আর নন ফাইনাইটে এসে কি পড়ছি? তিনটা জিনিস পড়ছি, একটা হলো ইনফিনিটিভ, টু প্লাস বার্বের বেস ফর্ম, আর একটা পড়ছি পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে তিনটা জিনিস পড়ছি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। আর শেষে এসে আমরা জিরান্ড পড়ছি। জিরান্ড মানে কি? বার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এই ক্লাসের ক্লাস নোট তোমরা সবাই হচ্ছে তোমরা তো ক্লাস এইটের তোমরা গ্রুপের মধ্যে সাবমিট করে ফেলবা, ঠিক আছে? এই ক্লাসের ক্লাস নোট আর আমি পিডিএফ তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।